মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে, প্রফেসর ইউনূস মনে করতেছে ওরাই দেশের মালিক, ওরা যা করবে তাই, বিপ্লব ওরা একাই করেছে, ওদের এতই হেডম, আমরা কেউ না, আমরা সব 2024 এই বর্ষা বিপ্লব আমাদের শেখায় এদেশের জনগণ যখন জেগে ওঠে তখন ট্যাঙ্ক, গুলি, গুম কিছুই তাকে থামাইতে পারে না। আমরা দেখছি কিভাবে এক একটা নোট, এক একটা শহর, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক একটা অঞ্চল, একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোনো একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে, ইতিহাস বদলাই দিছে। কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না, এটা ভবিষ্যৎ বদলের দায়ও। এই দায় এখনো পূর্ণ হয়নি। এই 2024 বাংলাদেশের বর্ষা বিপ্লব এই আন্দোলনের প্রক্রিয়া, বৈশিষ্ট্য এবং মডেলের সাথে একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে যায়, তাই না? কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি, এই আন্দোলন কোনো এক নেতা বা কোনো দলের হাতে ছিল না, সবাই নিজের মতো করে যাচ্ছে। বহু নোটের সক্রিয়তায় আন্দোলনের শক্তি আসছে শহর, গ্রাম, শ্রমিক, ছাত্র, প্রবাসী সমর্থন, সোশ্যাল মিডিয়া, সব জায়গা থেকে। কিছু যোগাযোগ কারো কারোর মধ্যে ছিল, কিন্তু পুরোপুরি কমান্ড সেন্স ছিল না। আমাদের একমাত্র যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়া। এই জন্যই পলক ইন্টারনেট বন্ধ করে দেয়, আমাদের নোটগুলার ইন্টার কানেকশন বন্ধ হয়ে যায় এবং আন্দোলনও কিন্তু বন্ধ হয়ে গেছিল। এই বিপ্লবের প্রতিরোধ ক্ষমতা ছিল অসাধারণ। সরকার এক জায়গায় দমন করলে অন্য জায়গায় আন্দোলন জ্বলে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফুসে উঠেছে। নোডাল আন্দোলনের এটাই চরিত্র, কেন্দ্র ছাড়া আন্দোলনের এটাই চরিত্র। তবে ফলাফলের সীমাবদ্ধতা স্পষ্ট আমাদের, তাই না? ক্ষমতা দখলের পরে পরবর্তী রূপকল্প নির্ধারণে অস্পষ্টতা ছিল, ফলে পুরানো রাজনৈতিক শক্তি এবং বাইরের কূটনৈতিক প্রভাব দ্রুত জায়গা দখল করে ফেলছে। ঐক্যবদ্ধ বয়ান তৈরি না হয়, আন্তর্জাতিক সমর্থন এটা কমে গেছে। একাডেমিকভাবে 2024 সালের বাংলাদেশের বিপ্লবকে যদি বলতে হয়, এটা পলিসেন্ট্রিক, লিডারলেস, নেটওয়ার্ক আপরাইজিং বলা যায়। মানে বহুকেন্দ্রিক, নেতাবিহীন, সংযুক্ত একটা বিপ্লব বলা যায়, যেখানে বহু নোট সমন্বয়হীনভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করছে। তো এখন এই শফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই, কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে, একজন কার্ল মার্কস লাগে যার দাড়ি থাকে। হ্যাঁ, মাহফুজেরও দাড়ি আছে একটু, তখন ছিল, তো বানিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড। প্রফেসর ইউনূস মনে করেছেন এটা ছাত্ররা করেছে, সবাই অন্ধের হাতি দেখছে, সমস্ত নোট কেউ দেখে নাই। সেই কারণেই এইটা হাসিনার দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখালো, বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা গঠন আর করতে পারে নাই, অসম্ভব দুর্বল হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যেত? জি না, আমি বিপ্লবী সরকারের কথা বলবো না, এটা বলাটা এখন টাইম নষ্ট। এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো, তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেলগুলো একটার সাথে একটা কানেক্ট করতে পারে, এবং সেই কারণে আমার মস্তিষ্কে প্রত্যেকটা সেল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্ট করে, কথা বলে। সেজন্যই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায়। সো ওই যে নোটগুলো, এইগুলোর কানেকশনগুলো যদি আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারতাম, তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। তাহলে বুঝছেন তো, এই নোটগুলো আইডেন্টিফাই করছে প্রফেসর ইউনূস, করে নাই। উনি জানেনই না কতগুলো নোট কাজ করছিল, কিভাবে করছিল। এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না? ইন্টারন্যাশনাল কনফারেন্স করা যেত না? ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো, এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে, তাই না? ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো। বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা তৈরি করতে মন্ত্রিসভা, আইন প্রণয়ন, বিচার, নিরাপত্তা, সব সেক্টরের দায়িত্ব কার কাছে যাবে, এটা করার জন্য আমরা 3 দিন তো টাইম পেয়েছি, করতে পারছি ঠিক মতো? পারি নাই। কেন পারি নাই, কার জন্য পারি নাই, সেটা আর কইলাম না, সবাই উপদেষ্টা হইতে গেছে। এবং আমাদের একটা ট্রানজিশনাল চার্টার করতে হইতো। বিপ্লবের মধ্যেই সব নোডের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণাপত্র তৈরি করতে হতো, যেখানে সময়সীমা, নির্বাচন আয়োজন, আইনি নীতির স্পষ্টতা থাকবে, যেটা হইল 1 বছর পরে। গন্ডারের চামড়াও এত মোটা না, কিন্তু এটা করলো কে? রাজনৈতিক দলগুলো। নোটগুলো নাই কিন্তু, দেখছেন এটা দুর্বলতাটা দেখেন। মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে, প্রফেসর ইউনূস মনে করতেছে ওরাই দেশের মালিক, ওরা যা করবে তাই, বিপ্লব ওরা একাই করেছে, ওদের এতই হেডম, আমরা কেউ না, আমরা সব। জুলাই ঘোষণাপত্র হইল, আপনার আমার কোনো পার্টিসিপেশন আছে? নাই। কি আশ্চর্য কথা! আর কি করা যাইতে পারতো? জয়েন্ট কাউন্সিল অফ নোটস, প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ, যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারতো। ভার্চুয়ালিও করা যেত, তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না, পয়সাও দিতে হইতো না। প্রফেসর ইউনূস জানেই না কতগুলো নোট কাজ করছে। উনি হয়েছেন 1972-এর মুজিব। কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে, যেমন মুজিব জানতো না, তারপরে মুক্তিযুদ্ধোত্তর দেশ চালাইতে গেছে। প্রফেসর ইউনূসও একই জিনিস, কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না, বুঝেনও না, তা কিন্তু দেশ চালাইতে গেছেন।
এরকম মাল্টিপল নোট থাকলে, এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে, একটা নোটের সাথে আর একটা নোট। সেটা হয়েছে তো। এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা ফ্রেমওয়ার্ক লাগে। এই নোটগুলো কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে, সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা, মধ্যস্থতাকারী ঠিক করা, নেগোসিয়েটর ঠিক করা, কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা, আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য। সব নোট যে লক্ষ্যগুলোতে একমত, যেমন ফ্যাসিস্ট সরকারের পতন, মুক্ত নির্বাচন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী লীগের বিচার, সকল দুর্নীতির বিচার, এইগুলো ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা। প্রফেসর ইউনূসের সরকার কিছু করছে, এগুলো করে নাই। উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে। প্রফেসর ইউনূসের নামে নেতৃত্ব যেমন স্টোরি ছাপে, এটার দায় প্রফেসর ইউনূসের নিজের। ওনার 1 বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার। আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে। উনি রাজনীতির লোক না, আমি মানলাম। যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন, উনি বোঝার চেষ্টা করবেন। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো। তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক। 2024-এর এই বর্ষা বিপ্লব আমাদের শেখায়, এদেশে জনগণ যখন জেগে ওঠে তখন ট্যাঙ্ক, গুলি, গুম কিছুই তাকে থামাইতে পারে না। আমরা দেখছি কিভাবে এক একটা নোট, এক একটা শহর, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক একটা অঞ্চল, একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোনো একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে, ইতিহাস বদলাই দিছে। কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না, এটা ভবিষ্যৎ বদলের দায়ও। এই দায় এখনো পূর্ণ হয়নি। যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুনরায় সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে, তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে, আরো ভয়ঙ্করভাবে, আরো সংগঠিতভাবে। আমরা ভুলে যাব না, বিপ্লবের আসল মালিক জনগণ, কোনো মাস্টার মাইন্ড না, কোনো ব্যক্তি না, কোনো দল না। আমরা হার মানব না, কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি, যা একবার এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে ভোট হবে শুধু ভোট না, হবে বিপ্লবের ধারাবাহিকতা, যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র, যেখানে জয় হবে শুধু এক দলের নয়, বাংলাদেশের। ইতিহাসের গতি থামানো যায় না। যারা থামাতে চাইছে তারা হারায় গেছে, আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে, তাদের হাতেই থাকে বিজয়। বিপ্লব চলমান, এই বার্তা জানুক শত্রু, এই বার্তা জানুক মিত্র। ইনকিলাব জিন্দাবাদ।